হয়েছে? আপনি এইভাবে হাসছেন কেন? রৌদ্র কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে শিকারী চিতার মতো এগিয়ে এসে এক ঝটকায় তুরাকে পাজাকোলা করে বুকে তুলে নিল। তুরার কানের কাছে রৌদ্রের তপ্ত নিঃশ্বাস আছাড় পড়ল, যা তুরার সারা শরীর এক অদ্ভুত শিহরণ বইয়ে দিল। রৌদ্র নেশাতুর চোখে তাকিয়ে বলল, জানো না কেন হাসছি? আজ সেই রাত। আজ আমাদের ভালোবাসা হয়তো জন্ম হবে, আমাদের ভালোবাসার এক নতুন অংশ। আজকে তোমাকে আমি বাচ্চার আম্মু না বানানো পর্যন্ত এক মুহূর্তের জন্য ছাড়ছি না। তোরা লজ্জায় আর রাগে আড়ষ্ট হয়ে কিছু বলতে চাইল, কিন্তু রৌদ্রের সেই তৃষ্ণার্ত চাহনির সামনে ওর সব কথা গলায় আটকে গেল। রৌদ্র আর সময় দিল না, সরাসরি তোরাকে নিয়ে বিছানায় শুইয়ে দিল এবং এক উত্তেজনা নিয়ে ঝাঁপিয়ে পড়ল তুরার উপর। মুহূর্তে তাদের তপ্ত নিঃশ্বাস মিশে একাকার হয়ে গেল। তুরা আর বাধা দেওয়ার শক্তি পেল না। সে শুধু মুখ বুজে সহ্য করতে লাগলো তার পাগল স্বামীর বুনো উষ্ণতা আর নিবিড় আদর। ঘরের প্রতিটি কোণ তখন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। এভাবে দুজন আবারও হারিয়ে গেল অতল ও রহস্যময় ভালোবাসার সাগরে। পরদিন সকালবেলা খানবাড়িতে উঠান জুড়ে আজ উৎসবের জোয়ার। সকাল হতে সানাইয়ের সুর আর হইচই পুরো বাড়ি মুখরিত। বাড়ির বড়রা কেউ বরণডালা সাজাতে ব্যস্ত, কেউ আবার মেহমানদের আপ্যায়নের তদারকি করছে। রান্না বিশাল চুলা জ্বলছে উঠোনে, পেছনের উঠোন, সেখানে ঘি আর গরম মশলার সুঘ্রাণ করছে। ছোটরা নতুন জামা পরে ছোটাছুটি করছে, আর মেয়েরা একে অপরের হাতে মেহেন্দি লাগাতে ব্যস্ত। এক কথায় বিয়ের সকালে একটা বনেদি বাড়ি যে জাঁকজমক থাকে, খানবাড়িতে আজ তারই মহোৎসব। কিন্তু এই হইচইয়ের মাঝে রৌদ্র আর তুরাজ ঘরে ছিল এক মায়াবী স্তব্ধতা। সকাল 9টায় রৌদ্রের ঘুম ভাঙল, আর চোখ খুলে তার চোখ আটকে গেল ড্রেসিং টেবিলের সামনে। লাল টকটকা শাড়ি পরে দাঁড়িয়েছে তুরা। চুলগুলো ভেজা, এখনো টপটপ করে পানি পড়ছে। মনে হয় মাত্র শাওয়ার নিয়ে শাড়ি পরেছে। তুরা তাওয়ালে দিয়ে নিজের মাথার চুলগুলো মুছতে নিল। হঠাৎ আয়নায় দেখলো রৌদ্র তাকিয়ে আছে তার দিকে। সেই চাহনি কেমন এক অদ্ভুত নেশালো দৃষ্টি। তুরা সরাসরি রৌদ্রের দিকে ঘুরে বলল, ওইভাবে তাকিয়ে আছেন কেন? শাড়ি পরছে বলে কি বেশি খারাপ লাগছে? রৌদ্রের তুরার কথায় রৌদ্র সামান্য হেসে ধীরে ধীরে বিছানা থেকে উঠে একদম তুরার কাছে এসে দাঁড়ালো। এক টানে তুরাকে নিজের কাছে টেনে নিয়ে শক্ত করে কোমর জড়িয়ে ধরল। তুরার ভিজে চুলের ঘ্রাণ রৌদ্রের স্নায়ুতে এক নতুন মাদকতা ছড়িয়ে নিল। রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, খুব খারাপ লাগছে। এতটাই খারাপ লাগছে যে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। এইভাবে শাড়ি কেন পরো? আমাকে পাগল করার জন্য? আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। তোমার এই রূপ দেখে মনে হচ্ছে আজকের দিনটাও আমাদের এই রুমেই কাটবে। বিয়ের উৎসব অন্য কেউ সামলাক। রৌদ্রের তপ্ত নিঃশ্বাস তুরার ঘাড়ে লাগতে তুরা শিউরে উঠল। তুরা রৌদ্রের শক্ত বাহুডোর থেকে ছাড়া পেতে ছটপট করতে লাগলো। ছাড়ুন বলছে, অসভ্য কোথাকার। সারা রাত জ্বালিয়েও শান্তি হয়নি, এখন আবার অসভ্যতামি করার ধান্দা। ছাড়ুন বলছি। রৌদ্র তবুও ছাড়ল না এবং তুরাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে তুরার ভিজে চুলের মাদকতায় ঘ্রাণ নিতে ঘাড়ের নিচে আলতো করে তুরার সারা শরীরে এক অজানা বিদ্যুৎ তরঙ্গে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে রৌদ্র নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার আঙ্গুলগুলো ক্ষিপ্রতার সাথে তুরার পিঠের দিকে চলে গেল। এক টানে আলগা করে দিয়ে সে ক্ষুধার্ত মতো তুরার নরম ঘাড়ে আর কাঁধে তপ্ত চুমু খেতে লাগলো। তুরা ছাড়া পাওয়ার জন্য প্রাণপণ ধস্তাধস্তি করতে হাঁপাতে হাঁপাতে, উফ রৌদ্র, আপনি পাগল হয়ে গেছেন আপনি। আমি মাত্রই গোসল করলাম, প্লিজ স্টপ ইট। রৌদ্র থামলো না, বরং তুরার ঘাড়ে রুদ্ধশ্বাস ফিসফিস বলল, জান প্লিজ, জাস্ট ওয়ান মোর টাইম। আমার জন্য আরেকবার করো। আমি সত্যি আর পাচ্ছি না, তোমাকে এইভাবে দেখলে আমি মরে যাব সো ব্যাডলি তুরা। আই অ্যাম লুজিং মাই সেলফ। আই যা আই জাস্ট কান কন্ট্রোল দিস ডিজিয়ার এনিমোর। তোরা কিছু বুঝে ওঠার আগে রৌদ্রকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বিছানায় আছড়ে ফেলে দিল। দ্বিতীয়বারের মতো সে আবারও ঝাঁপিয়ে পড়ল তুরার উপর। তোরা হাত দিয়ে রৌদ্রের চওড়া বুক ঠেলে সরানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু রৌদ্রের সেই বুনো আসক্তির কাছে
তার সব প্রতিরোধ বালির বাঁধের মতো ধসে গেল। শেষ পর্যন্ত তুরা হাল ছেড়ে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিয়ে মাতাল করা ভালোবাসার তীব্র স্রোতে নিজেকে পুরোপুরি সঁপে দিল। বাইরে যখন খানবাড়ির উঠোনে বিয়ের শোরগোল বাজছে, তখন রৌদ্র এই সকালে আবারও মেতে উঠল তুরার শরীরে ভাজে এক আদিম ও উন্মাদ মত্ততায়। তিথি শাওয়ার নিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। হঠাৎ দেখলো বিছানায় আয়ান নাক ডেকে অঘরে ঘুমাচ্ছে। তিথি আয়ানের সেই নিষ্পাপ ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রাগে বিড়বিড় করে বলল, রাতে শান্তিতে একটু ঘুমাতে দাওনি, আর এখন নিজে শান্তিতে ঘুমোচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমার ঘুম আমি আজ হারাম করেই ছাড়বো। বলে তিথি নিজের ভেজা চুলগুলো আয়নের মুখের সামনে নিয়ে গেল। তারপর তোয়ালে দিয়ে ইচ্ছে করে চুলে জোরে জোরে ঝাড়া দিতে লাগলো। চুলে হিমশীতল পানির ফোঁটাগুলো টপ টপ করে বৃষ্টির মতো গিয়ে পড়ছে আয়নের মুখে। আয়ন ঘুমের ঘরে বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। কয়েকবার হাত দিয়ে পানি সরানোর চেষ্টা করে যখন পারল না, তখন সে ধরপড় করে চোখ মেলল। চোখের সামনে তিতিরের শয়তানি হাসি আর চুলের ঝাপটা দেখে আয়ন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আবে সালি, তুই তোর চুল ঝাঁকানোর দরকার তো দূরে যা। আমার মুখের কাছে এসে এসব শ্রাবণ মাসে ধারা নামানোর কী দরকার? মানে পানিতে কি আমাকে ডুবিয়ে মারার প্ল্যান করছিস? তিথি মুখে আকাশান্ত ভাব এনে একদম ভালো মানুষের মতো করলো, আরে মারতে যাবো কেন? তোমাকে সাহায্য করলাম। এই যে দেখো 10টা বেজে গেছে, অথচ এখনো ঘুম থেকে ওঠেনি। নিজের বোনের বিয়ে আজ হয়তো ভুলেই গেছো, তাই একটু সাহায্য করলাম আর কি। কৃতজ্ঞতা না জানি উল্টো বকা দিচ্ছ। তিথির কথা আয়ন এক ঝটকায় দেওয়ালে ঝুলে ঘড়ির দিকে তাকালো। দেখলো সত্যি সত্যি 10টা বাজতে আর সামান্য কিছু সময় বাকি। আয়ন এবার একটা কপালে হাত দিয়ে লম্বা দীর্ঘশ্বাস ফেলল। তারপর তিথির দিকে তাকিয়ে মুখটা করুণ করে, বুঝলাম তো, এইভাবে পেতনির মতো কেন ঘুম ভাঙালে? একটু ভালো করে তো ঘুম ভাঙাতে পারতে। এই ধরো, এই যে আয়নবাবু, জানো বাবু, শুনছো? দেখো 10টা বেজে গেছে, উঠতে হবে না? ওঠো সোনা। এইভাবে তো ঘুম ভাঙাতে পারতে। আচ্ছা দিদি, তুই কি আমার বউ নাকি ডাইনি বলতো? সারাক্ষণ খালি ঝগড়া করিস কেন রে? আমি কি তোর শত্রু নাকি? একটু ভালোবাসলে আমার শ্বশুর আব্বার কোন গুদাম খালি হয়ে যাবে শুনি। আয়নের কথা শুনে তিথি মুখ ভেঙচি কেটে আয়নের সামনে এসে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে তীব্র ক্ষোভের সাথে বলল, ভালোবাসবো? তাও আবার তোমাকে? হ্যাঁ, তুমি আমাকে শুরু থেকে পরিমাণ কষ্ট দিয়ে এসেছো, তা এখনো মনে পড়লে আমার আত্মা কেঁপে ওঠে। আর আমি কি না এই পাষাণ মানুষকে ভালোবাসবো? ছাই ভালোবাসবো। তিথির প্রতিটি শব্দ যেন বিষের মতো আয়নের বুকে গিয়ে বাঁধল। আয়ন দমে গেল না, বরং ধীর পায়ে এগিয়ে এসে একদম তিথির পেছনে গিয়ে দাঁড়ালো। আয়ন প্রতিফলনে দুজনে চোখাচোখি হলো। আয়ন এবার একদম নিচু এবং মখমলের মতো নরম স্বর বলল, তিথি, আমি জানি ছোটবেলা থেকে তোর সাথে আমার সাপে নেউলের সম্পর্ক। তোকে অকারণে অনেক বকেছি, অনেক ছোট করেছি, তোকে সহ্য করতে পারতাম না। কিন্তু তিথি, সময় তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সেই রাগই আয়ান আর জেদি তিথির ঝগড়া আর স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে এসে ঠেকেছে। কথাটা বলে আয়নের কণ্ঠস্বর আরও বুঝে এলো। সে হৃদয়ের গভীর থেকে কোনো এক গোপন হাহাকার বেরিয়ে এলো। সে করুণ আর মিনতি স্বরে আবারও বলল, চল না তিথি, বিষাক্ত অতীতটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আমরা বাকিদের মতো স্বাভাবিক স্বামী স্ত্রী হয়ে উঠি। আমরা একটু একে অপরকে ভালোবাসতে শিখি। আমি কথা দিচ্ছি তোকে, আজকের পর থেকে আর কোনোদিন তোর সাথে খারাপ ব্যবহার করব না। তুই তোর নিজের মতো স্বাধীনভাবে চলবি। আমি শুধু তোর কাছে স্বামী হিসেবে একটুখানি সম্মান চাই। তোকে আগলে রাখা আর চোখ বন্ধ করে বিশ্বাস করার দায়িত্বটা আমার উপর ছেড়ে দিস। কথা দিচ্ছি কখনো তোকে অবিশ্বাস করে ছোট করবে না। একজন স্ত্রী হিসেবে সমাজে তোর যতটুকু প্রাপ্য সম্মান, আমি তার চেয়ে বেশি তোকে দেবো। চল না তিথি, সব দূরত্ব ঘুচিয়ে আমরা এক হয়ে যাই। আয়নের এই ভেজা কণ্ঠ আর আকুতি ভরা কথাগুলো শুনে তিথির হাতের তোয়ালাটা যেন স্থির হয়ে গেল। চুল মোছা ভুলে সে বিমূঢ় হয়ে আয়না দিকে তাকিয়ে রইল। আয়নায় সে প্রতিচ্ছবিতে দেখলো আয়ান তার ঠিক পেছনে দাঁড়িয়েছে, একরাশ গভীর আর ভালোবাসার সজল চোখে তার সম্মতির অপেক্ষা করছে। সে যে আয়ান ছিল সবসময় রুক্ষ আর বদমেজাজি, তার চোখে আজ এমন নিঃস্বার্থ
সমর্পণ দেখে তিথির বুকের ভেতরটা অদ্ভুত হাহাকার করে উঠল। সে দ্রুত চোখ জোড়া নামিয়ে নিল, কিন্তু ঠোঁট জোড়া কাঁপতে থাকলো। মুখ ফুটে কোনো কথা বেরোলো না। রুমের নিস্তব্ধতা যেন এক অদ্ভুত আবেগ আর ভারী হয়ে উঠল। আয়ন যেন এক অদ্ভুত মায়াবী মানুষে পরিণত হলো। তিথির নিথর নীরবতা দেখে আয়ন দমে গেল না, বরং পরম মমতায় তিথির দুই কাঁধ আঁকড়ে ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তিথি আড়ষ্ট হয়ে রইল, মাথা নিচু করে আয়নের বুক বরাবর তাকিয়ে রইল। আয়ন নিজের তপ্ত হাতের তালু দিয়ে তিথির দুই গাল আগলে ধরল, তারপর আলতো করে মুখটা উঁচিয়ে ধরে নিজের দিকে। আয়ন তিথির গভীর চোখের মনি দুটো নিজের সরাসরি দৃষ্টি গেঁথে দিয়ে কাঁপা কাঁপা গলায় আয়ন বলে, বিশ্বাস কর তিথি, আমার এই ভালোবাসা কোনো নাটক না, কোনো মিথ্যে প্রলোভন না। আমার এই ভালোবাসা ধ্রুব সত্যের মতো প্রলোভন। আমি হয়তো আগে অনেক ভুল করেছি, কিন্তু আজ আমি তোকে সত্যি সত্যি পাগলের মতো ভালোবেসে ফেলেছি রে। আমি এই বাকি জীবনটা তোর সাথে কাটাতে চাই। এই পুরো পৃথিবীটা তোর হাত ধরে হাঁটতে চাই। আমার এই শূন্য জীবনটাকে তোকে নিয়ে সাজতে চাই আমি। আয়নের কণ্ঠের সে আকুতি আর চোখের গভীর তৃষ্ণা দেখে তিথির মনে হলো ওর পায়ের তলায় মাটি যেন সরে গেছে। ওর বুকটা এমনভাবে ধকধক করছে যেন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। আয়নের নেশাতুর চাহেনি ওকে একদম পাথর বানিয়ে দিছে। তিথি ঝট করে চোখ নামিয়ে নিল। ওর হাতের তোয়ালটা এক হাত দিয়ে অন্য হাতে সজোরে কসলাতে কসলাতে তোতলানো গলায় শুধু এটুকু বলতে পারলো, আসলে আয়ন ভাইয়া, আমাকে এখন নিচে দিতে হবে, আমার নিচে অনেক কাজ আছে। বলে তিথি আয়নের হাতের বাঁধন থেকে এক প্রকার ছিটকে সরে গেল। আয়ন ওই সম্মোহীন দৃষ্টির থেকে বাঁচার জন্য সে কোনো দিকে না তাকিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আয়ন স্তব্ধ হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। তিথি চলে যাওয়ার পথে শূন্যতার দিকে তাকিয়ে রইল, একটা তপ্ত আর দীর্ঘশ্বাস ফেলল। আয়নের মনে হলো পাথরের বুকে ফাটল ধরেছে ঠিকই, কিন্তু সেই পাথর গলতে আরও কিছু সময়ের প্রয়োজন। দুপুর 2টা, খানবাড়িতে এক জনসমুদ্রে পরিণত হয়েছে। বর নেহাল আর বিশাল বহন নিয়ে চলে এসেছে। সদর দরজায় গেট ধরা ধুমধাম, আর শেষে নেহাল বরণ করে নিয়ে গিয়ে সাজানো আসনে বসানো হয়েছিল। ওদিকে অন্দরমহলে আরফাকে বধূবেশে সাজানোর শেষ মুহূর্তে তোড়জোড় চলছে। রাজ্যের রূপবতী মেয়েরা আরফাকে ঘিরে রাজ্যের গল্পে মেতে উঠছে। তুরা আজ পড়ছে কালো রঙের এক অপূর্ব জর্জেট গ্রাউন্ড। কালো রঙের সেই মায়াবী পোশাকে ওকে যেন রূপকথার অপ্সরা লাগছে। রৌদ্র তুরার সাথে ম্যাচিং করে পড়ছে কুচকুচে কালো রঙের এক পাঞ্জাবি। দুজনকে একসাথে দাঁড়ালে মনে হচ্ছে যেন কোনো ম্যাগাজিনের প্রচ্ছদ থেকে উঠে আসা মারাত্মক সুন্দর এক জুটি। রুদ্র আর আয়নে প্যান্ডেলের খাবারের তদারকিতে ব্যস্ত। মানুষের ভিড়ে শিয়া আশিদের সাথে নিয়ে পরিচিত অতিথিদের সাথে আড্ডা দিচ্ছে। কিন্তু এই আনন্দ মেলায় তুরার মনটা ভীষণ খারাপ। সবাই যার যার কাছে মগ্ন, আর আড্ডায় এতটাই মগ্ন যে কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না, যেন এই বাড়ির কেউ নেই। অবহেলায় যন্ত্রণায় তুরা গাল ফুলিয়ে এক কোণে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ তার পেছন থেকে এক তীক্ষ্ণ মেলি কণ্ঠ ভেসে এসল, হাই, আমি সৃজনী। তুরা সৃজনী আপাদমস্তক দেখে নিয়ে একটা শুকনো মুচকে হাসি দিয়ে জবাব দিল, আমি তুরা। সৃজনী আবার কালকের প্ল্যান করা বিষাক্ত চালটা চেলে হালকা স্বরে বলল, রৌদ্রের কাকাতো বোন, রাইট? তুরা মুহূর্তে তুরার বুকের উপর ভাঁজ করা হাত দুটো শিথিল হয়ে নেমে এলো। সৃজনীর সাথে তুরা এইমাত্র পরিচয় হলো, অথচ এই মেয়ে রৌদ্রের নামটা এত সহজভাবে নিচ্ছে কীভাবে? রৌদ্রকে চেনেই বা কীভাবে? তুরাকে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সৃজনী বুঝে নিল ঘাবড়াতে নিশ্চয় আছে। তার কথা তুরা তীরের নিশানা একদম ঠিক জায়গায় লেগেছে। সৃজনী এবার আগুনে ঘি ঢেলে দিয়ে বলল, অবাক হচ্ছ তো? আমি রৌদ্রকে কীভাবে ছিলাম? আসলে আমি একাই রৌদ্রকে চিনি না, রৌদ্রকে আমাকে খুব ভালো করে চিনে। আমরা দুজন ঠিক কতটা ক্লোজ সেটা বলে বোঝাতে পারবো না। তুরার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, মাথার ভেতরটা এক নিমেষে চক্কর দিয়ে উঠল। সৃজনী তুরার ফ্যাকাশে মুখ দেখে নিশ্চিত হলো সে তার শিকার জালে ফেসেছে। সে এবার মিথ্যে জালটা আরও বিস্তার করে বলে, জানো, তোমার এই ভাইয়া মানে রৌদ্র, ও
অনেক ভালো। আমি এরকম হীরের টুকরো ছেলে খুব কম দেখেছি। শুধু তাই না, রৌদ্র সেদিন আমাকে নিজে ড্রাইভ করে ভার্সিটিতে নামিয়ে দিয়ে এলো। তুরার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠলো। বুকের ভেতরটা মুহূর্তের মধ্যে শূন্য হয়ে এক তীব্র জ্বালা শুরু হলো। তুরা তবুও নিজেকে সামনে নিয়ে ধরা গলার প্রশ্নগুলো, তুমি কে? আর তোমার সাথে রৌদ্রের পরিচয়টা কীভাবে? সৃজনী এবার আরও ধূর্ত হয়ে উঠল। সে রহস্যময় শয়তানি হাসি দিয়ে তুরার দিকে হাত বাড়িয়ে দিল। আরে তেমন কিছু না, এমনি একটু একটু পরিচয় হয়ে যাই হোক, বন্ধু হবে। সৃজনী মুখে একটা রহস্যময় লজ্জার হাসি। তুরার বুকের ভিতর যেন কালবৈশাখী ঝড় তুলেছে। এটাই তো স্বাভাবিক। পৃথিবীর কোনো নারী সহ্য করতে পারে না তার স্বামীকে অন্য কারো পাশে। তুরা নিজের ভেতরের সবটুকু কষ্ট আর হাহাকার চেপে ধরে জোর করে ঠোঁটে হাসি ফুটিয়ে সৃজনী বাড়ানো হাতে হাত রেখে বলল, হুম। সৃজনী মুহূর্তে দুহাত দুলিয়ে একটা বিজয়ী মুচকি হাসি দিয়ে ভেতরের মাঝে হাত মিলিয়ে দিল। তুরা পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর তখন অদ্ভুত এক ভয় আর সন্দেহের বীজ দানা বেঁধেছে। রৌদ্র তাকে ভার্সিটিতে পৌঁছে দিয়েছে। ছি ছি, এসব কি ভাবছে? পরক্ষণে তুরা একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মনে মনে ভাবতে লাগলো, রৌদ্র এমনটা করতেই পারে না। হয়তো রাস্তাঘাটে কোনো দেখা হয়েছিল, পরিচয় হতে পারে। কারোর সাথে পরিচয় হওয়া মানে তো আর খারাপ কিছু নয়। এসব যুক্তিতে তুরা নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার বুকের ভিতরটা তখন অকারণে ধকধক করছে। হঠাৎ রৌদ্র হাসতে হাসতে তুরার সামনে এসে দাঁড়ালো। তপ্ত দুপুরে এক চিলতে শীতল বাতাসের মতো সে তুরার সামনে এসে আলতো করে তুরার গাল টেনে নিয়ে বলল, কি হয়েছে আমার বউটার? এভাবে গাল ফুলিয়ে আছো কেন? তুরা বিমূঢ় হয়ে রৌদ্রের সেই উজ্জ্বল চোখের দিকে তাকালো। সে চোখে কেবল মায়া আর ভালোবাসায় খেলা করছে। কিন্তু তুরার মনের গহীনে তখন সন্দেহের এক বিষাক্ত সাপ ফনা তুলছে। সে মনে মনে ভাবল, এই রৌদ্র কি সত্যি বদলেছে, নাকি সে আগের মতোই আছে? আবারও কি সে পুরনো সেই নারী নেশায় ডুবে আছে? তুরা এভাবে অদ্ভুত আর স্থিরভাবে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র হালকা ভুরু কুচকে শোধালো, কি হয়েছে তুরা? তোমায় দেখে মনে হচ্ছে কোনো এক গভীর বিষয় নিয়ে তুমি খুব চিন্তিত। তুরা মুহূর্তে নিজেকে সামলে নিল। বুকের ভেতরটা ধকধক করে মুখে এক চিলতে স্লান হাসি ফুটিয়ে থমথম করলো, কই না তো। আসলে আমি আপনাকে দেখছিলাম, আপনি কত সুন্দর তাই ভাবছিলাম। রৌদ্র তুরার কথা শুনে ফিক করে হেসে উঠল। সে হাসিতে কোনো লুকোছাপা ছিল না। সে আমোদের স্বরে বলল, হঠাৎ এই কথা বলছো কেন? মনে হচ্ছে যেন আগে আমাকে কখনো দেখোনি। কথাটা বলার সাথে সাথে অন্য পাশ থেকে রৌদ্রের ডাক পড়ল। কোনো এক জরুরি প্রয়োজনে কেউ তাকে খুঁজছে। সে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও তুরার গালটা মায়ায় টেনে নিয়ে ফিসফিস করে বলে, এভাবে তাকিয়ে দেখো না বউ, আমি সত্যি পাগল হয়েছি। আর জানোই তো আমি পাগল হলে কি করে বসি। মুহূর্তে তুরার গাল দুটো লজ্জায় আড়ষ্ট হয়ে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। রৌদ্র হালকা চালে হাসতে হাসতে আবারও মানুষের ভিড়ে মিশে গেল। খানবাড়ি সন্ধ্যা 7টা। সন্ধ্যার পর খানবাড়িতে আনন্দের জোয়ার বইতে শুরু করলো। আশি আর নেহালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সবাই নবদম্পতিকে ঘিরে মজা আর দুষ্টুমিতে মেতে উঠল। ঠিক সেই মুহূর্তে মাইকের তীক্ষ্ণ শব্দে সবার নজর গেল মঞ্চের দিকে। এক তরুণ ছেলে হাসি মুখে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে ঘোষণা করলো, শুভ কামনা রইল নেহাল আর আরফার জন্য। আপনাদের আগামী দিনগুলো যেন খুশি, সুখে আর হাসিতে ভরপুর থাকে, সেই দোয়া রেখে। যাই হোক, আবার আসল কথা আসি। গতকাল সিঙ্গেল ডান্স হয়েছে, তাই আজ আমার চাই ধামাকা কাপল ডান্স। আর এই ডান্স হবে এই বাড়ির প্রিয় 3 দম্পতিকে নিয়ে। পুরো প্যান্ডেল যেন পিনপত নীরবতা। ছেলেটা আবার বলতে শুরু করলো, প্রথমে আহ্বান জানাচ্ছি খান বাড়ির বড় ছেলে আব্রাহাম খান রৌদ্র, তার স্ত্রী তাবাসুম ফিয়াতুরা। তারপর মঞ্চে আসবে মেজো ছেলে আয়ান খান আর তার স্ত্রী তিথি। সবশেষ আসবে খানবাড়ির একমাত্র জামাই শিহাব চৌধুরী আর তার স্ত্রী আশি খান। দয়া করে আপনারা মঞ্চে এসে নাচের প্রস্তুত হন। কথাটা শেষ হতে না ধরে চারদিকে তালিয়ে শীষ দেওয়া শব্দে কান পাতা দায় হয়ে পড়ল। কিন্তু এই উল্লাসের মাঝে সৃজনীয় অবস্থা হলো দেখার মতো। তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। সে কি ভুল শুনল? রৌদ্র বিবাহিত, আর যাকে সে রৌদ্রের বোন ভেবে অবজ্ঞা করছিল সেই তুরা এই রৌদ্রের স্ত্রী। সৃজনীর মাথার ভিতর যেন ভনভন করে ঘুরতে লাগলো। পায়ের তলার মাটি
ধীরে সরে গেল। রৌদ্র বিবাহিত এই নির্মম সত্যটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। অস্থির হয়ে সে পাশে থাকা মহিলার কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি আন্টি, আসলে খানবাড়ির বড় ছেলে রৌদ্র কি সত্যি বিবাহিত? মহিলাটা হাসি মুখে জবাব দিল, হ্যাঁ মা, অনেক দিন আগে তাদের বিয়ে হয়েছে। সৃজনী পা দুটো পিছিয়ে গেল। যে মানুষকে নিয়ে সে এত রঙিন স্বপ্ন বলেছিল সে বিবাহিত, আর তোরা সে কি না বলে ছোট করার চেষ্টা করছে। অপমানে, কষ্টে আর হাহাকারে সেজনের বুকটা যেন ফেটে যাচ্ছে। তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু এই উৎসবের মাঝে সে কেবল পাথরের মতো দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে রৌদ্র আর তুরা মঞ্চে উঠে এলো। চারিদিকে উজ্জ্বল আলো আর শত শত মানুষের করতালি। প্যান্ডেল তখন মুখরিত। রৌদ্র তুরার সামনে দাঁড়িয়ে ও চোখের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো। তারপর খুব রাজকীয় ভঙ্গিতে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল, লে ডান্স। তোরা কয়েক মুহূর্ত রৌদ্রের নেশাতুর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের কাঁপা হাতটা রৌদ্রের হাতের উপর রাখলো। ঠিক সেই মুহূর্তে সাউন্ড বক্সে ভারী বেজি আর নিখুঁত শব্দে বেজে উঠল সেই সুর, রব করে তুঝকো ভি প্যার হো যায়। আকস্মিক এই গগনবিদারী আওয়াজে তুরা সামান্য কেঁপে উঠল। রৌদ্র দেরি না করে শক্ত করে তুরার হাতটা নিজের মুঠোয় নিল। রৌদ্র তুরার এক হাত একটু উপরে তুলে অন্য হাত দিয়ে ওর কোমর জড়িয়ে দিল। তারপর বক্সের তালে তালে তাল মিলিয়ে অতি সাবধানতায় পা মেলাতে শুরু করলো। গানের তাল বাড়ার সাথে সাথে রৌদ্র এক ঝটকায় তুরাকে নিজের শরীরের একদম কাছে টেনে নিল। বলিষ্ঠ রৌদ্রের বুকের স্পর্শে তুরার সারা শরীর যেন অবশ হয়ে গেল। রৌদ্র তুরার কোমরে হাত রেখে ওকে নিয়ে মঞ্চের মাঝখানে চক্কর দিতে লাগলো। বক্সে তখন গানের কলি বাজছে, রব করে তুঝকো ভি প্যার হো যায়। রৌদ্রের পা যেন মঞ্চের সাথে ছন্দে মেলাচ্ছে। সে একবার তুরাকে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে আবার একটানে নিজের বাহুবন্দি করেছে। রৌদ্র তপ্ত নিঃশ্বাস তুরার কপালে আছড়ে পড়ছে। তুরা যখন রৌদ্রের বাহুবন্দি হয়ে শূন্য হালকা পাক খেলো, তখন প্যান্ডেলে পোলাপান শীষ দিয়ে আর হাততালি বাজিয়ে পুরো এলাকা মাথায় তুলে ফেললো। রৌদ্র তুরার চোখের দিকে তাকিয়ে ঠোঁট মিলিয়ে গান গাইতে লাগলো, তু আতা হে তু মোহাব্বত। রৌদ্রের সেই গম্ভীর অথচ মায়াবী চাহিনী দেখে তুরা যেন পৃথিবীর সব কিছু ভুলে গেল। মনের ভিতরে জমাট বাঁধা সব অভিমান আর প্রশ্ন রৌদ্রের সে জাদুকরী স্পর্শে মুহূর্তে ধুলোয় মিশে গেল। তুরা নিজের অজান্তে রৌদ্রের কাঁধে হাত রেখে ওর তালে তাল মেলাতে লাগলো। রৌদ্রের হাতের শক্ত বাঁধন যেন তুরাকে বারংবার মনে করে দিয়েছে সে কেবল রৌদ্রের, আর কারো নয়। পুরো প্যান্ডেলের মানুষ তখন মন্ত্রমুগ্ধের মতো এই নবদম্পতির নিখুঁত রসায়ন দেখছে। গানের শেষ সারাটুকু পর্যন্ত ওরা যেন এক অন্য জগতে হারিয়ে গেছে, যেখানে রৌদ্রের প্রতিটা স্পর্শ ছিল তুরার জন্য একটা নীরব প্রতিশ্রুতি। ধীরে ধীরে রৌদ্র আর তুরা এই মোহময় নাচ শেষ হলো। নাচ শেষ হতে না হতে আয়না তিথি মঞ্চে উঠে দাঁড়ালো। ওরা দারুণ এক কাপল ডান্স উপহার দিল। সবশেষে সে আবার আসে, মারাত্মক কাপল ডান্স। ওদের তিনজন জোড়ায় জোড়ায় নাচ শেষ হলো। পুরো প্যান্ডেল করতালিতে ফেটে পড়লো। সবাই যখন খুশিতে আত্মহারা, কিন্তু সৃজনীর কাছে প্রতিটি মুহূর্ত বিষের মতো ঠেকেছে। মঞ্চের উপর রৌদ্র আর তুরসের নিবিড় রসায়ন সৃজনের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। চারপাশে এই উৎসব আমেজ, লোকজনের হাসি ঠাট্টা সবই এখন তার কাছে অসহ্যকর বিরক্তির কারণ মনে হচ্ছে। সৃজনের বুক ফেটে কান্না আসছে, কিন্তু সবার সামনে সে নিজেকে ভেঙে পড়তে দিতে চায় না। তার নিঃশ্বাস বন্ধ হয়েছে। সৃজনী আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কাউকে কিছু না বলে, কোন বিদায় না জানিয়ে সে দ্রুত পায়ে প্যান্ডেল থেকে বেরিয়ে এলো। চোখের জল কোনো মতে আটকে রেখে সোজা মেইন রোডের দিকে হাঁটা ধরল। একটি খালি গাড়ি পেতে উঠে বসলো সে। গাড়ি জানলা দিয়ে বাইরে তাকে সৃজনী মনে মনে বিষিয়ে উঠল। রৌদ্র যে তার ধরাছোঁয়ার বাইরে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। রাত 10টা। রাত তখন 10টা। প্যান্ডেল জুড়ে এক বিষণ্ণতা নীরবতা নেমে এসেছে। আর ফার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসতে চারপাশে আনন্দটুক যেন নিমেষেই মিলিয়ে গেল। আরফা তার বাবা আরিফুল খানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মেয়ের কান্না শক্ত সামর্থ্য মানুষটা আরিফুল খান আজ ভেঙে পড়ছেন। তুরা তিথে আসে নিজেদের চোখের জল ধরে রাখতে পারছে না। তারা আরফাকে ঘিরে ধরে অঝরে কাঁদছেন। এক কথায় পুরো বাড়ি সবাই যখন কান্নায় ভেঙে পড়ছে, কেবল রৌদ্র আর শিয়াব দুই বন্ধু পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছে।
ওদের চোখে পানি নেই, কিন্তু চোয়াল শক্ত হয়ে আছে। বোনকে পর করে দেওয়ার এক গভীর যন্ত্রণা ওদের ভেতরে খেলা করছে। আরফা এবার আয়নের দিকে এগিয়ে গেল, নিজের একমাত্র কলিজার ভাইটাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগলো। আয়ন এতক্ষণ নিজের কে সামলে রাখার চেষ্টা করলো। আরফার কান্নার দেখে আর পারল না, সে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। ছোটবেলা থেকে যে বোনের সে ছায়া উঠেছিল, আর সে অন্যের বাড়িতে চলে যাচ্ছে ভাবতে আয়নের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। কান্নাকাটি আর সবার সাথে শেষ মুহূর্তে টুকটাক কথা বলে কান্নাকাটি আর সবার সাথে শেষ মুহূর্তে টুকটাক কথা বলে আরফা গাড়িতে তুলে দিল। আরফা যখন ধীরে ধীরে চোখের আড়াল হতে শুরু করলো, সবার মনে হলো বাড়ির একটা অংশ যেন শূন্য হয়ে গেল। আরফা আজ এবল আরফা নেই। বাবার বাড়ির মায়া কাটিয়ে সে একজন স্ত্রী হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে পাড়ি জমালো। ক্লান্ত শরীরে আসি কোনো মতো পা টেনে রুমে এলো। সারাদিনের ধকল আর আরফার বিদায়ের কান্না সব মিলিয়ে শরীর আর মন ভেঙে গেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। গয়না এখন শরীরের উপর ভারী বোঝার মতো মনে হচ্ছে। সে একে একে হাতের চুড়ি, কানের দুল খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। সবশেষে দুই হাত মাথার উপর তুলে ঘাড়ের পেছনে নেকলেসের হুকটা খোলার চেষ্টা করছে। ঠিক তখনই ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আয়নায় তাকে আসি কিছু বুঝে ওঠার আগে অনুভব করলো এক জোড়া তপ্ত হাত আকস্মিক এই ছোঁয়ায় আশির সারা শরীর দিয়ে যেন এক ঝলক বিদ্যুৎ খেলে গেল। আয়নায় চোখ পড়তে দেখলো শিহাব দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ এক আদিম নেশা। আশি, শিহাব আশির নামিয়ে দিয়ে নিজের ভেজে ঠান্ডা ঠোঁটজোড়া আশির শিউরে উঠে চোখ বন্ধ করলো, দু হাতে নিজের শাড়িটা শক্ত করে খামচে দিল। শিহাব ধীরে ধীরে আশির কানে লতির কাছে মুখ নিয়ে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, আজ খাট ভাঙবে না বলে মিস্ত্রিকে দিয়ে ভালো করে টাইট দেওয়া হয়েছে, চলো যান শুরু করে দিই। কাল না হয় ঝাঁপে খাট ভেঙেছি, আজ আমি আমার আদরের তরে খাট ভাঙবো। শিহাবের এমন সরাসরি আর বেহায় কথা আশির লজ্জায় একদম কুঁকড়ে গেল। সে লজ্জা সইতে না পেরে ছিটকে সেখান থেকে দৌড়ে পালাতে চাইল, কিন্তু শিহাব আজ বড্ড চতুর। সে একটানে আশির শাড়ির আঁচল ধরে ফেলল। আশি টাল সামলাতে না পেরে পিছু হটে সরাসরি শিহাবের শক্ত বুকের উপর আছড়ে পড়ল। শিহাব ওকে নিজের দুই বাহুর খাঁচায় শক্ত করে বন্দি করে কানের কাছে মুখ ঘষে পালাতে চাও? আজ আমি বড্ড বেসামাল আসছি, আজ আর রক্ষা নেই তোমার। আজ যদি খাট ভাঙে তবে ফ্লোরে ফ্লোর ভাঙবে, পাতালে নামবো, তবু আজ আমি বাসর করেই ছাড়ব। শিয়াপের দু হাতে শক্ত বাঁধন আর তার গলায় নেশাতুর স্বর আশিকে পুরোপুরি অবশ করে দিল। সে আর কথা বলার শক্তি পেল না, কেবল শিয়াবের চওড়া বুকে মুখ লুকিয়ে লজ্জা ঢাকার এক ব্যর্থ চেষ্টা করলো। শিয়াব তাকে পাজাকলো করে তুলে নিয়ে বিছানার দিকে পা বাড়ালো। শিয়াব অন্তত কোমলতায় আশিকে বিছানার নরম গদিতে শুয়ে দিল। নিজের শরীরের পুরো ভরটা আশির উপর ছেড়ে দিয়ে শিয়াব আলতো করে আশির গলা সেই ভারী নেকলেসটা খুলে পাশে ছড়িয়ে দিল। আশির ললাটে অবাধ্য ছড়িয়ে থাকা কয়েকটা চুল যত্ন করে কানের পিঠে গুজে দিল শিয়াব। তারপর খুব ধীর লয়ে আশির কপালে নিজের উষ্ণ আশি এক গভীর আবেশে চোখ বুঝে সেই স্পর্শ নিজের অস্তিত্বে মিলিয়ে নিল। পরমুহূর্তে শিয়াব আর কোনো দূরত্ব রাখল না। শিয়াব আশির এক উন্মুক্ত নেশায় শিয়াব আশিকে নিজের করে নিতে লাগলো। আশি আজ আর নিজেকে সরিয়ে রাখলো না। আশির হাত দুটো শিয়াবের পিঠে চওড়া পিঠের উপর বিচরণ করতে শুরু করলো। দুজনে একে অপরের উত্তাপে যেন মোমের মতো গলে গেল। তাদের এই মুহূর্তগুলো সময়ের সাথে সাথে আরো গভীর থেকে গভীর পৌঁছে গেল। শরীরের আবরণগুলো একে একে খসে পড়ে দুজনকে যেন এক বিন্দুতে মিলিত করে দিল। একে অপরের উপর ঘন নিঃশ্বাসের শব্দ তখন রুমের নীরবতাকে ছাপিয়ে যাচ্ছে। শিয়াবের প্রতিটি স্পর্শ, প্রতিটি আদর আশির অস্তিত্ব এত গভীরে গিয়ে পৌঁছল যে আশির চোখ দিয়ে সুখের অশ্রু গড়িয়ে পড়ল, যা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আশি ঠিক সেই চরম সুখের মুহূর্তে শিয়াবকে আরো শক্ত করে জড়িয়ে দিল। শিয়াবের কান থেকে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ও অস্ফুট স্বরে আশি বলল, আই লাভ ইউ শিয়াব। আশির এই কথায় শিয়াবের ভেতরে আবেগকে যেন আরো বাড়িয়ে গেল। শিয়াব যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। আরো বেশি উন্মত্ত হয়ে শিয়াব আশিকে ভালোবাসার জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল। দীর্ঘদিনের সব মান ও অভিমান, সব দূরত্ব আজ ধুলোয় মিশে গেল। দুটো শরীর আজ দুটো আত্মা
আজ একে অপরের মাঝে বিলীন হয়ে ভালোবাসার এক অতল করে হারিয়ে গেল। রাতের নিস্তব্ধতায় কেবল ওদের হৃদস্পন্দনের আওয়াজে সাক্ষী হয়ে রইল ভালোবাসার। পরদিন সকালে খানবাড়িতে সাজসজ্জার রব। আর সবাই মিলে আরফার শ্বশুর বাড়িতে যাবে, তাই সকাল হতে তাড়াহুড়োই আর ব্যস্ততা। রৌদ্র সাহস শেষ করে তোয়ালে নিয়ে শরীর মুছতে মুছতে রুমে এলো। দেখলো তুরা একটা ধবধবে সাদা শাড়ি পরে তৈরি হওয়ার চেষ্টা করছে। তুরা সবেমাত্র শাড়ির কুচিগুলো হাতের মুঠোয় গুছিয়ে নিয়ে পেটে গুছতে দেবে, ঠিক তখনই রৌদ্র স্থির চাহনি তুরার সাথে সাথে রৌদ্রের চোখাচোখি হতে মুহূর্তের মধ্যে তুরা থমকে গেল। রৌদ্রের ওই নেশালো চাহনি দিকে তুরার হাত থেকে শাড়ি কুচিগুলো ফসকে নিচে পড়ে গেল। তুরা দ্রুত রৌদ্রের দিকে পিঠ দিয়ে ঘুরে দাঁড়িয়ে মেয়েকে রাগ দিয়ে বলল, আপনি এভাবে দাঁড়িয়েছেন কেন? দেখছেন না আমি শাড়ি পরছি? লজ্জা কর না? বের হন রুম থেকে। রৌদ্র কোনো কথা বলল না, শুধু ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে ধীর পায়ে তুরার পিছনে গিয়ে দাঁড়ালো। তুরাকে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে নিতে তুরার লজ্জায় আর আগে ফট করে চোখ বন্ধ করে মুখ ঝামটা দিয়ে বলে, অসভ্য পুরুষ, লজ্জা শরমকে ধুয়ে খেছেন, তাও সামনে দাঁড়িয়েছেন। রৌদ্র এবার খুব কাছে থেকে তুরার দিকে তাকালো। সাদা শাড়িতে তুরাকে আজ পরীর মতো লাগছে। তুরার রৌদ্রের চোখ আটকে যেতে রৌদ্র একটা লম্বা শ্বাস নিল। নিজেকে সামলানো দায় হয়ে পড়ছে। রৌদ্র আলতো করে নিচে নামলো। তুরার হাত থেকে শাড়িটা টেনে নিয়ে নিজের নিপুণ হাতে কুচিগুলো গুছিয়ে দিল। তারপর অতি সাবধানতায় সেই শাড়ির কুচিগুলো তুরা শিউরে উঠল। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল তুরার শরীরে। রৌদ্র তুরার কাঁধের উপর শাড়ির আঁচলটা টেনে নিয়ে নিচু স্বরে বলল, এবার চোখ খুলো। এইভাবে চোখ বন্ধ করলে আমার মাথা নষ্ট করো না, না হলে গরম কমাতে আমাকে আবার শাওয়ারে ঢুকতে হবে। তোরা ফট করে চোখ খুলে রাগে কিছু বলতে যাবে, কিন্তু রৌদ্র তার আগে সরে গিয়ে আলমারি থেকে নিজের জন্য একটা সাদা শার্ট আর প্যান্ট বের করে নিল। রৌদ্র রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুল ঠিক করতে যাবে, অমনি তুরা সামনে এসে দাঁড়ালো। রৌদ্রের হাত থেকে চুলটা কেড়ে নিয়ে নিজের হাতে তোয়ালে নিয়ে রৌদ্রের ভেজা চুলগুলো মুছতে শুরু করলো। রৌদ্র স্থির হয়ে দাঁড়িয়ে পরম আবেশে দেখছে তার পাগলি বউয়ের এই যত্ন। রৌদ্রের চুল সেট করে তুরা নিজেও আয়নার সামনে দাঁড়ালো। দু হাতে রেশমি চুড়ি পরল, চোখে গাঢ় কাজল, কানে ঝুমকো, ঠোঁটে হালকা লিপস্টিক। তুরা যেন কপালে একটা ছোট্ট পাথরের টিপ পড়ছে। তখন আয়নায় দেখলো রৌদ্র ঠিক পিছনে দাঁড়িয়ে আসছে, এক দৃষ্টিতে তাকিয়েছে। সেই দৃষ্টিতে আজ আবারও সেই পুরনো নেশা। তুরা টিপটা ঠিক করতে করতে আয়নাতে রৌদ্রের দিকে তাকিয়ে বলে উঠল, সারাক্ষণ কি আপনার মাথায় ওই অসভ্যতামি করার ধান্দা থেকে? তুরার কথায় রৌদ্র তুরাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তুরার গালে একটা গভীর চুমু খেয়ে রৌদ্র আবেশে বলল, তুমি এতটাই মিষ্টি যে তোমাকে সারাক্ষণ কাছে পেতে ইচ্ছে করে। আচ্ছা তুমি এত আদুরে কেন বলো তো? সারাক্ষণ খালি তোমাকে আদর করতে মন চায়। তুরা লজ্জায় লাল হয়ে গেল। রৌদ্রের শক্ত বাহুবন্ধন থেকে ছাড় পাওয়ার জন্য ধস্তাধস্তি করতে করতে তুরা বলল, আমি জানি না, ছাড়েন আমায়, আপনার লজ্জাসম দিন দিন কমছে। রৌদ্র তুরাকে আরো নিবিড়ভাবে বুকের সাথে লেপটে নিল। আয়নায় নিজেদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রৌদ্র হঠাৎ খুব গম্ভীর ও আকুলে করে বলল, ও বউ, বলো না আমি কবে বাবা হব? আমার না বাবা ডাক শুনতে ইচ্ছে করছে। কবে তোমার শরীরে আমার অস্তিত্ব আসবে? কবে আমার মাঝে একটা ছোট্ট রৌদ্র বা ছোট্ট তুরা আসবে? রৌদ্রের এমন আবেগহীন আর সরাসরি প্রশ্নে তুরা মুহূর্তে স্থির হয়ে গেল। তুরা ধস্তাধস্তি থেমে গেল। এক অদ্ভুত ভালো লাগা আর আবেশ তুরার মন ভরে গেল। তুরা আয়নায় রৌদ্রের চোখের দিকে তাকিয়ে শান্ত গলা বলে, আল্লাহ যেদিন চাইবেন সেদিনই সব হবে, এখন ছাড়েন, অনেক দেরি হয়ে গেছে। রৌদ্র তুরার গালে আবার একটা লম্বা চুমু দিয়ে তুরাকে ছেড়ে দিল। এবার রৌদ্র দ্রুত নিজের শার্টের হাতা দুটো ভাঁজ করে বা হাতে দামি ঘড়িটা পরল। চুল জেল দিয়ে খুব সুন্দর করে সেট করে নিল রৌদ্র। সবশেষে পারফিউম স্প্রে করে চোখে একটা ব্ল্যাক সানগ্লাস দিল। রৌদ্র যখন পরিপূর্ণ একজন হিরোর মতো তৈরি হলো, তুরা পাশে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্রর এই হিরো সাজটা তুরার কেমন যেন পছন্দ হলো না। তুরা হুট করে রৌদ্রের সানগ্লাসটা টান দিয়ে খুলে নিল এবং হাত বাড়িয়ে রৌদ্রের পরিপেটেই করা চুলগুলো একদম এলোমেলো করে দিল। এই যে, বাইরে যাওয়ার জন্য এত হিরো সাজার দরকার নেই। অন্য মেয়েরা তাকিয়ে থাকুক তা আমি চাই না। আমি আপনাকে এই এলোমেলো চুলে দেখতে চাই।
তুরার এই অধিকারবোধ দেখে রৌদ্র শব্দ করে হেসে দিল। রৌদ্র নিজে হাত দিয়ে চুলগুলো আবার ঘেঁটে দিয়ে বলল, এই নাও, তোমার ইচ্ছেতে অগোছালো হলাম, এবার খুশি তো? রৌদ্র ঘন চিল্কি আর জর্জরা চুলগুলো কপালে এসে পড়ায় রৌদ্রকে এখন আগের চেয়ে বেশি কিউট আর আকর্ষণীয় লাগছে, যা তুরা স্পষ্ট বুঝতে পারলো। তুরা মনে মনে হলো, এই মানুষটাকে যেভাবে রাখা হয় সেভাবে মারাত্মক লাগে। তুরা এবার চিরুনিটা নিয়ে আবার সুন্দর করে রৌদ্রের চুলগুলো গুছিয়ে দিল। খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তোরা সন্তোষে হাসি দিয়ে বলল, এবার ঠিক আছে, এবার আমার পারফেক্ট হাজব্যান্ড লাগছে। তুলা নিজের প্রশংসায় শুনে রৌদ্র মনটা খুশিতে ভরে উঠল। রৌদ্র এবার একদম ছোট বাচ্চাদের মতো আবদার করে বলল, তাই বুঝি? তাহলে পারফেক্ট হাজব্যান্ডের জন্য পুরস্কার হিসেবে? রৌদ্রের এমন নির্লজ্জ আবদার শুনে তুরা দুষ্টুমি ভরে হাসলো। তুরা হাত ইশারা করে রৌদ্রকে একটু নিচু হতে বলল। রৌদ্র ভাবলো তুরা হয়তো বোধহয় সত্যি সত্যি আর শখ করবে, কিন্তু রৌদ্র বাধ্য ছেলের মতো মাথাটা হালকা নিচু করলো। সুযোগ পেয়ে তুরা কাল কখন না করে রৌদ্রের গালে আলতো ছো মেরে রৌদ্রের শার্টের কলারটা সরিয়ে দিল। পর মুহূর্তে রৌদ্রের ঘাড়ের উপর বসিয়ে দিল একটা শক্ত কামড়। কামড় দিতে তুরা শাড়ির কুচি সামলে নিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আকস্মিক ব্যথায় রৌদ্র আ করে চিৎকার করে উঠল। এক হাত দিয়ে ঘাড় চেপে ধরে রৌদ্র আয়নার দিকে তাকিয়ে দেখলো সেই জায়গাটা লাল হয়ে যাচ্ছে। তুরা ততক্ষণে দরজার ওপাশে চলে গেছে। রৌদ্র দাঁত কিরমির করে তুরার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, কুত্তি রে, আজকে খালি তোরে একা পেলেই তোর কামড়ের প্রতিশোধ আমি তুলবই। তখন কিন্তু কান্নাকাটি করে মাপ পাবি না। তনু যেখানে রুম থেকে নীল শাড়ি পরে বেরিয়ে এলো তিথি। তিথি নিজের শাড়ি পরতে জানে না, তাই তনুজাখানের কাছ থেকে শাড়ি পরে নিল। নীল রঙের এই শাড়িতে তিথিকে এক অদ্ভুত মায়াবী লাগছে। তিথি নিজের খোলা চুলে ঠিক করতে করতে গুটি গুটি পায়ে রুমের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আয়ান পুরোপুরি রেডি হয়ে হাতে ফোন স্ক্রল করতে করতে নিজের রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। দুজনে যার যার চিন্তায় মগ্ন ছিল যে কেউ কাউকে খেয়াল করেনি। মাঝ পেতে এসে দুজনে একে অপরের সাথে ধাক্কা খেলো। ধাক্কা চোটে আয়নের হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল আর তিথি তাল সামলাতে না পেরে পেছন দিকে পড়ে যেতে নিল। কিন্তু আয়ান ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে তিথির কোমর জড়িয়ে দিল। তিথি ভয়ে আঁতকে উঠে চোখ বন্ধ করে ফেলল এবং বাঁচার তাগিদে আয়ানের শার্টের কলার শক্ত করে খামচে ধরল। তিথির হৃৎপিণ্ড বুক ধুকপুক করছে। আতঙ্কে তিথি বড় বড় শ্বাস নিতে লাগলো। আয়ন বড় বড় শ্বাস নিতে নিতে তিথির বুঝে থাকা মায়াবী চোখের দিকে তাকালো। মুহূর্তে আয়ন যেন পাথরের মতো থমকে গেল। চারপাশে সব কোলাহল, ফোন পড়ে যাওয়া কিংবা আরফাদের বাড়ি যাওয়ার তারা, সব কিছু আয়নের মাথা থেকে মুছে গেল। পুরো পৃথিবী থমকে দাঁড়িয়েছে কেবল তাদের দুজনের জন্য। আয়ন অপলক দৃষ্টিতে তিথির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আছে, যেন এই মুখটা সে জনম জনম ধরে দেখেও তৃপ্তি করতে পারবে না। তিথির গায়ে হালকা পারফিউমের ঘ্রাণ আর ওই নীল শাড়ির মায়া আয়নকে এক অজানা রাজ্যে নিয়ে গেল। আয়ন নিজেও বুঝতে পারল না এই মেয়েটার চোখের ওই বদ্ধ পাতায় এমন কি জাদু আছে যা আয়নকে বারবার এতটা আচ্ছন্ন করে ফেলে। সত্যি সময় কিভাবে বদলে যায়। একটা সময় যখন আয়নের সামনে তিথি সামান্য ধাক্কা লাগাতে আয়ন রেগে আগুন হয়ে যেত, তিথিকে কড়া গলায় বকতো, এমনকি রাগের মতো শাসন করতেও দ্বিধা করতো না। অথচ আজ সেই উদ্ধত আয়ন পাহাড়ের মতো শান্ত। তিথির দিকে তাকিয়ে আয়নের ওই চোখে আজ কোনো ঘৃণা নেই, একরাশ মায়া টলমল করছে। আয়নের মোহগ্রস্ত দৃষ্টিতে যেন নিথর হয়ে এভাবে তিথিকে দেখে পুরোটা জীবন পার করে দিতে পারবে। বেশ কিছুক্ষণ পর তিথি ধীরে ধীরে চোখের পাতা ভারী দুটো মেলল। চোখ খুলতে আয়নের সেই অতলময় মায়াভরা চোখ জোড়া সামনে পড়ল। তিথি অপলক কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন আয়নের চোখের ওই গভীরতায় তিথি যেন ডুবে যাচ্ছে। হুট করে ঘোর কাটতে তিথি হুড়মুড় করে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জায় আর কাঁপাকাঁপি বুকে কোনো কথা না বলে বড় বড় পা ফেলে তিথি দ্রুত নিজের রুমের দিকে পালিয়ে গেল। আয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিথি চলে যাওয়া দেখলো এবং ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী হাসি ফুটিয়ে ফ্লোর থেকে ফোনটা তুলে নিচে নেমে এলো। ধীরে ধীরে খানবাড়ির সবাই রেডি হয়ে বাড়ির উঠোনে জড়ো হতে লাগলো। আসিয়া শিহাব ধীরে ধীরে পায়ে বেরিয়ে এলো। ওরা আজ ম্যাচিং করা কালো পোশাক পরছে। কালো শাড়িতে শিহাবকে যেন মায়াবী লাগছে। শিহাবকে কালো শাড়ি ঠিক যেন ড্যাশিং মনে হচ্ছে। তোরা রোশনি খানের সাথে কোনো একটা বিষয় নিয়ে হাসি মুখে গল্প করছে। হঠাৎ তুরার নজর গেল বাড়ির সদর দরজায়, যেখান থেকে রৌদ্র খুব ভাব নিয়ে হেঁটে আসছে। রৌদ্রকে দেখা মতো তুরার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল।
রৌদ্রের বাম গালে লিপস্টিকে সেই টকটকে লাল চিহ্ন একদম স্পষ্ট ফুটে উঠছে, যা তুরা কিছুক্ষণ আগে নিজের অজান্তে এঁকে দিয়েছে। রৌদ্রের এমন বেহায়া দশা দেখে তুরার এক হাত কোমরে, অন্য হাত কপাল থেকে বিড়বিড় করতে লাগলো, এই লোক কি সব লজ্জা শরম একেবারে ধুয়ে মুছে খেয়েছে? বাড়ি থেকে বের হওয়ার আগে মুখটা কি একবার আয়নায় দেখে আসতে পারেনি? তুরার এমন ছটপটানো দিয়ে আসি কাছে থেকে ভুরু কুচকে বলে, কি হয়েছে তুরা? কি হয়েছে? একা একা নিজের সাথে কিসের ঝগড়া করছে? তুরা অপ্রস্তুত হয়ে নিজেকে সামলে নিল এবং আর চোখে রৌদ্রের দিকে তাকিয়ে বলল, না মানে আসলে আপু কিছু হয়নি, এমনি। রৌদ্রের কাছে আসতে সে বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরে রৌদ্রের গালে ওই লাল দাগটা ধরা পড়ল। সে ঠোঁট কামড়ে হাসি চেপে রৌদ্রের দিকে এগিয়ে এলো। রৌদ্র এক হাত দিয়ে জড়িয়ে ধরে একটু আড়ালে সরে নিয়ে ফিসফিস করে বলল, আরে শালা, দিন দুপুরে এত রোমাঞ্চ করিস ভালো কথা, কিন্তু অন্তত চেহারাটা একবার নিজের আয়নায় তা দেখে আসবি। এই যে ছোপ নিয়ে একদম ইন্টারন্যাশনাল হিরো হয়ে আছিস। রৌদ্র কিছু বুঝতে না পেরে আকাশ থেকে পড়লো। সে রৌদ্রের কাঁধে হাত ভর দিয়ে হাসি চেপে উঠল, তোর গালে স্পষ্ট লিপস্টিকের দাগ রে, তোর মনে হচ্ছে তুরাভাবে একদম সিলমোহর মেরে তোকে নিজের রিজার্ভ প্রপার্টি বানিয়ে নিছে। সবার সামনে মান সম্মান যাওয়ার আগে জলদি তুই মুছে ফেল। সে এবার কথায় রৌদ্র বাম হাত দিয়ে গালে হালকা ঘষা দিতে আঙ্গুলে লাল রঙের আভা দেখতে পেল। রৌদ্র তৎক্ষণাৎ তুরার দিকে তাকাতে তুরা রাগি চোখে তার দিকে তাকিয়েছে। রৌদ্র মোটেও ঘাবড়াল না, বরং সবার সামনে তুরাকে ফ্লাইং কিস দিয়ে পকেট থেকে টিস্যু দিয়ে গাল মুছে নিল। রৌদ্রের এমন নির্লজ্জ আচরণে তুরার লজ্জায় মাথা নিচু করে ফেলল। সবাই একে একে বাড়ির বাইরে বেরিয়ে গেল। সে আবার শিকে নিয়ে নিজের গাড়িতে উঠল। আনোয়ার খান রৌদ্রের দিকে তাকিয়ে বলল, রৌদ্র তুই তুরাকে নিয়ে আয়, আর বাকিরা বড় গাড়ি নিয়ে আসুক। আনোয়ার খানের কথা মতো রৌদ্র তুরাকে নিয়ে নিজের গাড়িতে এগোলো। আনোয়ার খান এবার আয়নকে নির্দেশ করলো, আয়ন তুই তিথিকে নিয়ে আয়। তিথি আয়নের সাথে যেতে মোটেও রাজি নয়। সে দিতে বললো, না না চাচা, আমি তোমাদের সাথে যাব। কিন্তু আয়ন তিথির কোনো গুজর আপত্তি শুনল না। সবার সামনে হুট করে তিথিকে কোলে তুলে নিল। তিথি অপ্রস্তুত হয়ে হাত পা ছুটতে লাগলো। আয়ন সোজা গিয়ে তিথিকে নিজের গাড়ির সামনে সিটে বসে ডোর লক করে দিল। তিথির আগে ফেটে পড়ে কিছু বলতে যাবে, তার আগে আয়ন ড্রাইভিং সিটে বসে খুব কড়া রাগী চোখে তিথির দিকে তাকিয়ে বলল, একটা কথা বলে দেখ, তাহলে তোকে এখানেই রেখে যাব। আয়নের সে তপ্ত চাহনি দেখে তিথি দমে গেল। সে আর কথা বাড়ানোর সাহস পেল না। মুখ গোমরা করে জানলার বাইরে তাকিয়ে রইল। আয়ন গাড়ি স্টার্ট দিল। খান বাড়ির গাড়িগুলো একে একে সারিবদ্ধ হয়ে শিকদারের সদর বাড়িতে এসলো। খান বাড়ি গাড়ি দেখে শিকদার বাড়ি চারিদিকে যেন আনন্দের হুল্লোড় বয়ে নিল। কন্যাপক্ষ সাগরে গেটের সামনে দাঁড়িয়েছে। খান বাড়ির অতিথিদের বরণ করে যা ধুম লেগে গেল। বাড়ির ভেতরে উৎসবে ব্যস্ততা, কেউ আপ্যায়নের মতো, কেউ বা হাসি গল্পে। কিন্তু এত আনন্দের মাঝে একজনের মনে বিষাদের ছায়া ঘুরে এসছে। সে হলো সৃজনী। কাল বাড়ি থেকে ফেরার পর থেকে সৃজনী একরকম ঘরবন্দি করে রেখেছে, কেঁদে কেঁদে চোখে ফুলিয়ে নিছে। নেহাল বারবার জানতে চেয়েছিল কেন সৃজনী কাউকে কিছু না বলে কাল হঠাৎ চলে এসেছিল, কিন্তু সৃজনী কোনো মতেই এড়িয়ে গেছে। সৃজনী আপ্রাণ চেষ্টা করছে সবার সামনে নিজেকে স্বাভাবিক ও হাসি খুশি রাখার, কিন্তু যখন রৌদ্র ওই বিবাহিত হওয়া সত্যটা মনে পড়ছে, বুক ফেটে কান্না আসছে। জীবনে কোনোদিন কাউকে সেভাবে পছন্দ হয়নি সৃজনী। রৌদ্রের প্রথম যে সৃজনীর মনে ঠাঁই পেয়েছিল, অথচ সেই মানুষটার নাম পরকাল থেকে অন্য কারো হয়ে গেছে। এটা সৃজনীর কাছে তুচ্ছ যন্ত্রণা। সৃজনী তার কাজিনদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, কিন্তু তার চোখ বরাবর চলে যাচ্ছিল সদর দরজাকে। হঠাৎ দেখলো রৌদ্র আর তুরা পাশাপাশি হেঁটে আসছে। দুজনের পরনে সাদা পোশাক, যেন একে অপরের জন্য কোনো এক স্বর্গীয় জুটি। রৌদ্র মাঝে মাঝে আর চোখে তুরার দিকে তাকাচ্ছে, আর ঠোঁটের কোণে রহস্যময় হাসি খেলছে, যা সৃজনীর তীক্ষ্ণ নজরে ধরা পড়লো। দৃশ্যতে দেখা মতো সৃজনীর বুকটা যেন হাহাকার করে উঠল, ভেতরে ভেতরে দুমড়ে মুছে যাচ্ছে। তবুও অনেক কষ্টে নিজেকে পাথর করে দাঁড়িয়ে রইল সৃজনী। ভেতরে আরফা লাল বেনারসিতে কনের সাজে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে রাখা হয়েছে। সবাই নতুন বউয়ের রূপের প্রশংসা পঞ্চমুখ। তুরা আরফাকে দেখা মাত্র চঞ্চল পায়ে ছুটে গেল এবং তাকে জোরে আহ্লাদি হয়ে বলল, আপু আমরা এসে পড়ছি। আরফা অন্তত খুশি হয়ে তুরাকে পাল্টা জড়িয়ে দিল। হাসি মুখে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই কই রে? সবাই আসছে আপু, পেছনে আছে। ধীরে ধীরে খান বাড়ির বড়রা শুরু করে আরফা সবার সাথে দেখা করলো।
নিহাল সবার সাথে অন্তত ভদ্রভাবে কুশল বিনিময় করলো। হঠাৎ রৌদ্রের পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে দেখলো সুইজারল্যান্ড থেকে কল আসছে। অফিসে জরুরি কল। বুঝতে পেরে রৌদ্র কাউকে কিছু না বলে দ্রুত নির্জন জায়গায় খুঁজে বাড়ির পেছনে ফাঁকা নলটার কাছে গেল। সেখানে গিয়ে রৌদ্র কিছুক্ষণ অফিসের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলল। কথা শেষ করে রৌদ্র ঘুরে দাঁড়ালো। দেখলো কিছুটা দূরে সৃজনী একা দাঁড়িয়েছে। রৌদ্র ফিরতে দেখে সৃজনী একটু এগিয়ে গেল। রৌদ্র কিছু একটা বলতে যাবে, তার আগে সৃজনী ঠোঁটের কোণে একটা স্লান হাসি ফুটিয়ে নরম স্বরে বলল, কেমন আছো? রৌদ্রের ঠোঁটে কোণে এক চিলতে অমায়িক হাসি ফুটে উঠল। সৃজনীর চোখের দিকে তাকিয়ে খুব সহজ গলায় উত্তর দিল, ভালো। তুমি কেমন আছো? সৃজনী একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। উদাস দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি ঠিক আছি, তা কেবল আমিই জানি, আর সেটা কেউ জানে না, জানবেও না। রৌদ্রের কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ করলো। সে কিছুটা অবাক হয়ে ভুরু কুঁচকে তাকালো। সৃজনীর দিকে কৌতূহল বলে জিজ্ঞেস করল, কেন? তোমার আবার কি হলো? কোনো সমস্যা হয়েছে নাকি? সৃজনী নিজেকে সামনে নিয়ে ঠোঁটে একটা ফিকে হাসি টেনে আনলো। কণ্ঠস্বর স্বাভাবিক করা আপ্রাণ চেষ্টা করলো। আরে না না, তেমন কিছু না। যাই হোক, একটা কথা বলি, আপনার বউ তুরা কিন্তু বড্ড ভাগ্যবতী। রৌদ্রের মুখটা এবার গর্বে আর আদুরে এক হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। চোখ দুটো চিকচিক করে উঠল ভালোবাসার আবেশে। সে হালকা হেসে জিজ্ঞাসা করলো, হঠাৎ এই কথা? আর তুরার সাথে তোমার কথা হয়েছে? রৌদ্র আর সৃজনী এইভাবে টুকটাক কথা চালিয়ে গেল। রৌদ্রের প্রতিটি হাসি মুখের কথা আর সহজ ভঙ্গি সৃজনীর মনে এক অদ্ভুত দহন তৈরি করেছিল, যা সে হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলো। এদিকে বাড়ির ভেতরে উৎসবের আমেজ তুঙ্গে, কিন্তু তুরা সবার সাথে থেকেও হঠাৎ খেয়াল করলো রৌদ্র তার আশেপাশে কোথাও নেই। তুরা একটু অবাক হলো। এত মানুষের ভিড়ে রৌদ্র তাকে একা রেখে কোথায় যেতে পারে? তুরা বাড়ি হন্যে হয়ে খুঁজেও রৌদ্রের দেখা পেল না। তুরা অস্থির নিয়ে সে বাড়ির বাইরে বেরিয়ে এলো, কিন্তু সেখানেও রৌদ্র নেই। তুরা যেন আকাশ থেকে পড়লো। রৌদ্র কোনো কথা না বলে হঠাৎ কোথায় চলে গেল। হাঁটতে হাঁটতে তুরা বাড়ির পেছনে নির্জন ললনটার দিকে এগিয়ে গেল। তখন আচমকা তার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। তুরা পাথরের মতো এক জায়গায় থমকে দাঁড়িয়ে রইল। সামনেই গাছের ছায়ায় ঘেরা একটা নিরিবিলি জায়গায় সৃজনী আর রৌদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। রৌদ্রের মুখে চেনা হাসি। দূর থেকে দুজনের কথা বলার ভঙ্গি দেখে মনে হলো যেন কোনো প্রেমিক সবার আড়ালে নিভৃতে তার নিজেদের একান্ত মুহূর্ত কাটাচ্ছে। তুরার বুকের ভেতরটা এক নিমেষে দুমড়ে মুচে গেল। কালকে তুই সৃজনী বলেছিল রৌদ্রকে খুব ভালো করে চেনে আর রৌদ্র তাকে খুব ভালো করে চেনে, আর আজ রৌদ্র সবার আড়ালে এভাবে হাসি মুখে তার সাথে কথা বলছে। তুরার চোখের মণিগুলো হেলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রৌদ্র কি তাকে ঠকাচ্ছে? যে মানুষটা তুরাকে নিজের অস্তিত্বের চেয়ে বেশি বিশ্বাস করেছিল, সে কি না আজ অন্য একটা মেয়ের সামনে এভাবে মেতে উঠছে? অভিমানে আর সন্দেহে তুরার পৃথিবীটা যেন মুহূর্তে ওলটপালট হয়ে গেল। তুরার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। তার মনে হলো চারপাশে বাতাস ক্রমশ ভারী হয়েছে। সে দ্রুত ঘুরে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা দিল এবং প্রায় দৌড়ানোর ভঙ্গিতে বাড়ির পেছনে ভেতরে চলে গেল। ভেতরে ঢুকে তনুজা খানকে দেখতে পেয়ে তুরা আর নিজেকে সামলাতে পারল না। ঝটপট গিয়ে তনুজা খানকে জড়িয়ে ধরল। তুরার বুকের ভেতরটা তখন হাহাকার ফেটে আসছে। এত মানুষের ভিড়ে সে চিৎকার করে কাঁদতে পারছে না, আবার পাথর হয়ে দাঁড়িয়ে থাকার মতো ধৈর্য আর অবশিষ্ট নেই। অবাধ্য চোখ দুটো আজ বেইমানি শুরু করছে। তনুজা খানের কাঁধে মাথা রাখতে ফোঁটা ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। তনুজা খান তুরার শরীরে কাঁপুনি আর চোখের পানি দেখে অস্থির হয়ে পড়ল। তিনি দ্রুত তুরার কাঁধে ধরে তাকে নিজের থেকে আলাদা করে সোজা করে দাঁড় করালেন। মেয়ের চোখের পানি দেখে তিনি বিচলিত করে বললেন, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? কেউ কিছু তোকে বলেছে? তোরা এবার বুঝতে পারলো এইভাবে ভেঙে পড়লে সবাই জেনে যাবে। সে তৎক্ষণাৎ হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ফেললো এবং মুখে একটা স্লান হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে স্বাভাবিক হলো, কিচ্ছু হয় না মা, চোখে বোধহয় ধুলোবালি পড়েছে, না হলে অন্য কিছু, তাই জল আসছে। রাত গভীর। আরফা আর নেহালকে এবার খানবাড়ি ফিরে যাওয়ার পালা। একে একে সবাই গাড়িতে উঠতে শুরু করছে। সারাটা দিন তুরা এক অদ্ভুত নিস্তব্ধতা পালন করছে। রৌদ্র সেই দৃশ্যটা দেখার পর সে আর কারোর সাথে কথা বলেনি। সারাক্ষণ তনুজা খান আর অনুষ্ঠানী খানের সাথে ছায়ার মতো লেগেছিল।
রৌদ্র তুরার এই এড়িয়ে চলাটা খেয়াল করছে, কিন্তু বড়দের সাথে থাকায় সেভাবে কাছে গিয়ে ডাকার সুযোগ হয়নি। এদিকে তিথিকে একা একা ফোনে ছবি তুলতে দেখে বাড়ির বাইরে খোলা জায়গায় এলো। হঠাৎ এক যুবক এগিয়ে এসে তিথির পাশে দাঁড়ালো। ছেলেটা বেশ পরিপাটি, মুখে অমায়িক হাসি। সে তিথিকে লক্ষ্য করে বলল, হাই, আমি সাজ্জাদ, নিহালের ব্রো, মামাতো ভাই। তুমি নিশ্চয় আরফা ভাবির বোন। তিথি সৌজন্যমূলক একটা হাসি দিল। জি, আমি তার চাচাতো বোন, অর্থাৎ তিথি বাকি কথাটা আর শেষ করতে পারল না। সাজ্জাদ মুগ্ধ দৃষ্টিতে তিথিকে পর্যবেক্ষণ করলো। তিথি তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না, তোমাকে এই নীল শাড়িতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তিথি কিছুটা লজ্জিত হাসলো, নিচু স্বরে বলল, ধন্যবাদ। সাজ্জাদ এবার একটু ইতস্তত করে মাথা চুলকে জিজ্ঞাসা করলো, ইয়েস, আসলে তোমার নামটা জানতে পারি? তিথি নামটা বলার জন্য মুখ খোলার উপক্রম হতে পিছন থেকে এক গম্ভীর আর ভারী কণ্ঠস্বর ভেসে আসলো, মিসেস তিথি খান। তিথি আর সাজ্জাদ দুজনে চমকে পিছনে থাকলো, দেখলো আয়ান দাঁড়িয়েছে, তার চোখে মুখে আগ্নেয়গিরির মতো রাগ। আয়ানের স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো কথা না বলে তিথিকে এক ঝটকা নিজের দিকে টেনে এলো এবং এক হাত শক্ত করে তার কোমর জড়িয়ে দিল। সাজ্জাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আয়ান ঘোষণা করলো, ও মিসেস আয়ান খান। তিথি আয়ানের এই আকস্মিক আচরণে হতভম্ব হয়ে গেল। সে সাজ্জাদের সামনে লজ্জা পেয়ে আয়নের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করলো, কিন্তু আয়ন এক চুলো ছাড়লো না, বরং হাতের বাঁধন আরো শক্ত করে চেপে দিল। সাজ্জাদ কিছু না বলে বুঝে বিভ্রান্ত হয়ে গেল, জি, আসলে আপনার কথা বুঝতে পারছি না। আয়ন এবার ছটপট করতে থাকা তিথির দিকে তাকালো, পরক্ষণে সাজ্জাদের চোখের উপর চোখ রেখে খুব স্পষ্ট করে বলে, মিসেস তিথি খান বোঝো না, ও বিবাহিত, শি ইজ মাই ওয়াইফ, এবার রাস্তা ছাড়ো। আয়নের এমন বিস্ফোরক দাবিতে তিথির নড়াচড়া থেমে গেল। সাজ্জাদ অবস্থিত হয়ে অপরাধীর মতো সেখান থেকে সরে গেল। আয়ন রাগে ফুঁসতে ফুঁসতে তিথিকে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। তিথি আয়নের শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ ছটপট করতে করতে আর্তনাদ করলো, আয়ন ছাড়ো, আমার সমস্যা কি তোমার? আমার জীবন নিয়ে কেন তুমি এত টানাটানি করো? ছাড়ো বলছি, বিরক্ত লাগে, আর ভালো লাগছে না। আয়ন কোনো কথা না করে তিথিকে টেনে হিঁচড়ে গাড়িতে কাছে নিয়ে গেল। অধিকাংশ অতিথিরা চলে গেছে আর বাকিরা বাড়ির ভিতরে ব্যস্ত। ফাঁকা রাস্তায় শুধু তাদের দুজনের তপ্ত নিঃশ্বাসের শব্দ। আয়ন তিথিকে গাড়ির বডির সাথে সজোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কি করছি আমি? তুই আমার ওয়াইফ, সেই পরিচয় তো ওই ছেলের কাছে দিয়েছি, এতে তোরা এত লাগে কেন? বুঝতে পারিস না তুই কার? তিথির শরীরের ভেতরটা তখন রাগে জ্বলছে। আয়ান তাকে কি ভেবেছে, যখন যা ইচ্ছে করবে আর সে পুতুলের মতো মেনে নেবে? তিথি এবার নিজের গায়ের সবটুকু শক্তি এক করে এক ঝটকায় আয়নকে সরিয়ে দিল। আয়ন কিছু বুঝে ওঠার আগে তিথি ডান হাত উঁচিয়ে আয়নের গালে ঠাস করে একটা থাপ্পড় বসে দিল। রাগে কাঁপতে কাঁপতে তিথি চিৎকার করল, এত বেহায়া পুরুষ কেন? আমি তোমাকে ঘৃণা করি আয়ন, ঘৃণা করি। এই সহজ কথাটা কি তোমার মাথায় ঢোকে না? তবু কেন আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেললে? আয়ন পরের মুহূর্তে পাথর হয়ে গেল। গালের জ্বলুনিটা ছাপিয়ে তার মনের ভেতরটা যেন উলটপালট হয়ে গেল। তিথি তাকে থাপ্পড় মারবে সে স্বপ্নেও ভাবেনি। আয়ন স্থির চোখে তিথির দিকে তাকিয়ে খুব নিচু কিন্তু ভাঙা বলে বলল, তিথি, তুই আমাকে মেরেছিস, আমি কিছু মনে করিনি, কিন্তু তুই তুই এমন কেন করছিস? আমি তো শুধু তোকে চাই তিথি, কেন আমি বুঝতে পারছি না। তিথি এবার যেন একটু বেশি ফুঁসে উঠলো। সে ঝাপটা দিয়ে বলল, আমি বুঝতে চাই না তোমাকে, জাস্ট ঘৃণা লাগে তোমাকে দেখলে। কথাটা বলে তিথি আঙ্গুল উঁচিয়ে আয়নের চোখের উপরে চোখ রেখে চরম চূড়ান্ত নিয়ে বলল, শোনো আয়ন, আমি মুক্তি চাই, আমি তোমার সাথে থাকতে চাই না। আরফা আর নেহালকে গাড়িতে তুলে একে একে সবাই গাড়িতে উঠে পড়ল। তিথি বুকের ভেতরে একরাশ পাথর চেপে ধীর পায়ে গাড়িতে গিয়ে পড়ল। আয়ন রৌদ্রকে আগেই মেসেজ করে জানিয়ে দিয়েছে সে বেরিয়ে গেছে, তাই বাড়ির বড়রা আর বাড়তি কোনো চিন্তা করলো না। এদিকে রৌদ্রের অবস্থা পাগলের মতো। সারাদিন সে চেষ্টা করছে তুরার নাগাল পেতে। তনুজি খান আর রোশনী খানের পাশে তুরা এমনভাবে হেঁটছিল যেন রৌদ্র টাকা সুযোগটুকু পায় না। অস্থির হয়ে রৌদ্র আগেভাগে বাড়ির বাইরে বেরিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর দেখলো তুরা তনুজা খানের সাথে ধীর পায়ে এগিয়ে আসছে। তুরা আসতেই রৌদ্র তার হাত ধরে একটু টেনে নিয়ে আড়ালে নিল। অধৈর্য হয়ে রৌদ্র জিজ্ঞাসা করলো, তুরা, কি হয়েছে তোমার? তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আর সারাদিন একটা বারও আমার সাথে কথা বললে না কেন? তুরা নিজেকে খুব কষ্টে সংযত রাখলো।
তার চোখের সামনে বারবার সেই লনের দৃশ্যটা ভেসে আসলো। সে নির্লিপ্ত গলায় বলল, কই এড়িয়ে যাচ্ছি? আসলে শরীরটা একটু ভালো লাগছে না, তাই মার সাথে থেকেছে সারাদিন। তোরা সত্যিটা বল, আসলে আমি কিভাবে বলবো? সৃজনী আর রৌদ্রের সেই হাসি মুখ দৃশ্যটা বলার মতো ভাষা তার জানা নেই। রৌদ্র একটা লম্বা শ্বাস নিল। তার মনে হলো তুরার কণ্ঠস্বর সে চিরচেনা সচেতন নেই। সে আলতো করে তুরার দুই গালে হাত রেখে গভীর চোখে তাকিয়ে বলল, কি হয়েছে তুরা? সত্যি করে বলো তো, কোনো সমস্যা? আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। তুরা মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে পড়ল, কিন্তু পরক্ষণে মুখে একটা কীর্তির হাসি টেনে বলল, আরে না, কিচ্ছু হয়নি। কি লুকাবো আপনার কাছ থেকে? আর আমার ভালো লাগছে না, বাড়ি যাবো। তাড়াতাড়ি গাড়ি চালান। বলে রৌদ্রের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত গাড়ির ডোর খুলে ভিতরে বসলো। রৌদ্র অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস এনে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা পথ তুরা একদম নিশ্চুপ ছিল। সে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল, যেন ওই অন্ধকারের মাঝে নিজের সব প্রশ্নের উত্তর আছে। রৌদ্র স্পষ্ট বুঝতে পারছে তুরার মনে কোনো ঝড় চলছে। এই নীরবতা রৌদ্রের সহ্য হচ্ছে না। হঠাৎ সে মাঝরাত সজোরে গাড়ি ব্রেক কষল, টায়ারে বিকট ঘর্ষণ শব্দ হলো। তুরা চমকে উঠে রৌদ্রের দিকে তাকালো, কিছুটা বিরক্ত আর অবাক হলো। কি হলো, গাড়ি থামালেন কেন? রৌদ্র সিট থেকে এগিয়ে তুরার দুই হাত নিজের শক্ত মুঠে নিল। তার চোখে তখন আকুলতা। রৌদ্র খুব নরম ও আদরে গেলে বলল, আমার লক্ষ্মী বউ, প্লিজ বলো কি হয়েছে। আমি জানি তোমার কিছু একটা হয়েছে, যা আমি তোমার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি। তুমি তো জানো আমি তোমার ওই চোখের ভাষা পড়তে ভুল করি। আচ্ছা, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো? কোনো ভুল বুঝে বসে আছো না তো? রৌদ্রের কথায় তুরা মুহূর্তে সচেতন হয়ে উঠল। সে জানে রৌদ্রের মতো তীক্ষ্ণ বুদ্ধির মানুষের চোখের দিকে তাকিয়ে বেশিক্ষণ মিথ্যে বলা সম্ভব না। তুরার মন চাইলে এক নিমিষে সৃজনীর সাথে দেখা ওই নিভৃত মুহূর্তের কথা বলে দেয়, রৌদ্রকে কাঠ গড়ে দাঁড়ায়। কিন্তু পরক্ষণে মনে হলো সে তো এখনো নিশ্চিত নয় রৌদ্র আর সৃজনীর মাঝে আসলে কি হচ্ছে। নিজের চোখের দেখায় কি সব, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? তোরা চাইল না অপরিণতভাবে কোনো দৃশ্য তৈরি করতে, সেই স্থিরভাবে দেখে যেতে না আসল ঘটনা কোন দিকে মোড়ে। এখন দুর্বল হলে চলবে না, এই জেদ নিয়ে তুরা ঠোঁট ফেটে চওড়া হাসি ফুটে উঠল। সেও রৌদ্রের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটু ঝাঁকুনি দিয়ে আদুরে গেলে বলল, আরে আমার পাগল জামাই, কিচ্ছু হয়নি, সত্যি বলছি। এমনিতে আজ মানুষের ভিড়ে একটু খারাপ লাগছিল, তাই সারাদিন মার আঁচল ধরেছিলাম। আপনি মিছেই চিন্তা করছেন। রৌদ্র একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করলো। তুলার হাসিতে কিছুটা আশ্বস্ত হলো। মনে খুঁতখুঁতানি তার পুরোপুরি বেড়ে গেল। তবু আর সে কথা না বাড়িয়ে পুরো গাড়ি চালানো মনোযোগ দিল। তুলা আবার জানলার বাইরে চোখ রাখলো। তার দৃষ্টি মিশে গেল রাস্তার পাশে গাছপালা দ্রুত বয়ে চলা অন্ধকারে মেঝেতে। ধীরে ধীরে খানবাড়ির বিশাল গেট পেরিয়ে সবার গাড়ি এসে থামলো। আরফা আর নিহালকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন সবাই। ড্রয়িং রুমে সবাই যখন চারপাশে বসলেন, তখন আরিফুল খান চারদিকে নজর বুলিয়ে আয়ানকে দেখতে লাগলেন। তিনি ভুরু কুঁচকে সবার উদ্দেশ্যে বললেন, আয়ান তো সবার আগে বেরিয়েছে, তাহলে গেল কই? আয়ান তো গাড়ি দেখলাম না। তিথির বুকেটা অজান্তে ছ্যাদ করে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল আয়ানের সেই রক্তবর্ণ চোখ আর কান্নামাখা কণ্ঠস্বর। সে নিজেই দেখে এসেছে বাইরে আয়ানের গাড়ি নেই, তার মানে আয়ান এখনো বাড়ি ফেরেনি। পাশ থেকে আনোয়ার খান বেশ চিন্তিত হয়ে বললেন, ছেলেরা এত রাতে কোথায় গেল? নিহাল বড়দের অস্থিরতা দেখে পরিণত সামলে দিতে বলল, আপনারা চিন্তা করবেন না, আয়ান হয়তো কোনো দরকারি কাজে বেরিয়ে গেছে, ও বন্ধুদের সাথে দেখা করতে গেছে, একটু পরেই চলে আসবে। নেহালের কথা কিছুটা শান্ত হলো। আর রাত অনেক হয়েছে, আবার তাছাড়া নতুন জামাই ঘরে এসেছে। সবাই আর কথা না বাড়িয়ে যে যার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত নিল। কিন্তু তিথির অস্থিরতা কমলো না। তার কানে তখনও বাজছে চিৎকার করে, যা, দিলাম তোকে মুক্তি। এই মুক্তি কেন তিথির কাছে আনন্দ হচ্ছে না? কেন এত অস্থির হয়ে তুলছে? বাড়ির সবাই মিলে বেশ কিছুদিন সোফায় বসে আড্ডা দিল। নেহাল আর আরফাকে হালকা নাস্তা দিল হলো। অনেক হাসি ঠাট্টার পর ক্লান্তিতে সবার চোখ বুজে এসলো। তখনই একে একে সবাই নিজের ঘরে রওনা দিল। তোরা ক্লান্ত শরীরটা টেনে নিজের রুমে আসতে রৌদ্র পেছন পেছন ঢুকলো। তোরা কিছু বুঝে ওঠার রৌদ্র আচমকা তাকে ধরে বিছানায় বসিয়ে দিল। তারপর তুরার কোলে মাথা রেখে চোখ বুজে শান্ত, খুব ক্লান্ত আর ভেজা কণ্ঠে রৌদ্র আবদার করলো, তুরা, মাথাটা খুব ব্যথা করছে, একটু টিপে দাও না। তুরা কোনো কথা বলল না,
কোনো পাল্টা প্রশ্ন করল না, শুধু যান্ত্রিকভাবে নিজের আলতো হাত দুটো দিয়ে রৌদ্রের মাথায় রাখলো। ধীরে ধীরে সে রৌদ্রের কপালে মাথা টিপতে লাগলো। সারাদিনের ধকল আর তুরার হাতের আঙ্গুলের ছোঁয়ায় রৌদ্রের শরীরে সব ক্লান্তি যেন জুড়ে এসছে। পরক্ষণের মধ্যে তার নিঃশ্বাস গভীর আর স্থির হয়ে এলো। রৌদ্র গভীর ঘুমে তলিয়েছে। তুলা অপারগ দৃষ্টিতে রৌদ্রের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। রৌদ্রের প্রতিটি নিঃশ্বাস এখন খুব শান্ত। এই মানুষটার দিকে তাকিয়ে কার সাধ্য আছে যে তার মনে কোনো লুকোছাপা আছে? কি নিষ্পাপ আর শান্ত দেখাচ্ছে তাকে। তুলার বুকের ভেতরটা হু হু করে উঠল। যে মানুষটা তার কোলে মাথা রেখে এত নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই মানুষটা কি সত্যি অন্য জায়গায় হৃদয়ে জায়গা দিতে পারে? তুরা ভাবল, রৌদ্র যদি কোনোভাবে তাকে ঠগায় তবে সে কোনোদিন তাকে ক্ষমা করতে পারবে না। তুরা বেঁচে থাকার শেষ অবলম্বন ধূলিসাৎ হয়ে যাবে। রৌদ্রের সেই নিষ্পাপ চেহারার আড়ালে যদি সৃজনীর কোনো গোপন টান থাকে তবে তুরা হয়তো সত্যিই নিঃশেষ হয়ে যাবে। তুরা রৌদ্রের ঘুমন্ত কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। রৌদ্রের শান্ত মুখের দিকে তাকিয়ে তুরার দুচোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল, কিন্তু নিজেকে সামলে নিল। রৌদ্রের এলোমেলো চুলে আঙুল চালাতে চালাতে খুব নিচু স্বরে অনেকটাই নিজের মনের সাথে ফিসফিস করলো, জানি না রৌদ্র, আমি আপনাকে সন্দেহ করছি কিনা, কিন্তু কেন জানি আমার ভীষণ খারাপ লাগছে। আমার মনটা অনবরত ছটফট করছে। রৌদ্র, আপনার যদি সৃজনীর সাথে কোনো সম্পর্ক থাকে তাহলে কিন্তু আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। পৃথিবীর সব নারী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামীকে অন্য কারো পাশে সহ্য করতে পারে না, তেমনই আমি পাই না। খুব কষ্ট রৌদ্র, অসহ্য লাগছে। তুরার গলার স্বর কান্নায় বুঝে এলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রৌদ্রের চুলের ভাঁজে মুখ লুকিয়ে বলল, আমি মনে প্রাণে দোয়া করি আমার মনে এই সন্দেহটা যেন ভুল হয়। সব কিছু কেন আমার মনের ভুল হয়। আপনার হৃদয়ে সবসময় শুধু আমার জায়গা থেকে। আমি ছাড়া আর কেউ আপনাকে নিয়ে ভাবতে পারেন না রৌদ্র। প্লিজ আমায় কোনোদিন একা করে দিবেন না। তুলা রৌদ্রের মাথায় হাত রেখে একসময় দেওয়ালের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে হারিয়ে দিল। এদিকে তিথি ঘরে এক অস্থির নিস্তব্ধতা। ঘড়ির কাঁটাটা রাত দুটো, ঘর ছুঁইছে, কিন্তু আয়নের কোনো দেখা নেই। তিথি ব্যালকনিতে দাঁড়িয়ে নির্জন গেটের দিকে তাকিয়েছে। তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় দুলছে। আয়ন সে আজ যে কথাগুলো বলেছে সেগুলো কি সত্যি বলা দরকার ছিল? আয়নের চোখের জল দেখার অভিজ্ঞতা তিথির কোনোদিনই ছিল না। আজ আয়নের মতো এক পাথরের মতো শক্ত পুরুষের চোখে সে সমুদ্রের মতো কান্না ছিল। তবে কি সত্যি আয়নকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে? পরক্ষণে নিজের মনকে জোর করে শাসালো তিথি। সে তো এটাই চেয়েছিল, আয়ন তার থেকে দূরে থাকুক, তাকে মুক্তি দিতে। এটাই তো যে জীবনের সব থেকে বড় চাওয়া ছিল। তাহলে কেন মনের এক কোনো অপরাধবোধ কাজ করছে? আর আয়ন কত রাগ করে থাকতে পারে, একটু পরেই এসে তাকে জড়িয়ে ধরবে। সে আর তার উপর অধিকার না খাটিয়ে থাকতে পারবে না কোনোদিন। তিথি এসব ভেবে নিজেকে প্রশ্রয় দিতে চাইল না। সে ব্যালকনি ছেড়ে রুমে এসে বিছানায় এলিয়ে দিল। সারাদিন মানসিক চাপে শরীরটা এত ক্লান্ত ছিল, কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। রাত 3টে, পুরো খানবাড়ি নিঝুম অন্ধকারে আছে। তখন আয়ন নিঃশব্দে বাইরে উঠল। তার চুলগুলো বড্ড এলোমেলো, চোখ দুটো লাল টটটকে। যা দেখলো সে দীর্ঘ সময় পার করে একা একা কেঁদেছে, পাগলের মতো গাড়ি ছেড়েছে। রুমে ঢুকলে দেখলো ঘুমন্ত তিথির দিকে নজর গেলো, কিন্তু আয়নের আজ কোনো প্রতিক্রিয়া না। প্রতিদিনের মতো তিথিকে জড়িয়ে ধরলো। চুপচাপ একটা বালিশ তুলে নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো। শরীরের ক্লান্তি সেও খুব দ্রুত ঘুমের অতলে তলিয়ে গেল। সকাল হতে খানবাড়িতে আবার প্রাণ চঞ্চলতা ফিরে এলো। ড্রয়িং রুমে নতুন জামাই নেহালকে ঘিরে সবাই আড্ডায় মেতে উঠছে। বাড়ির সবাই বসে বসে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই আয়ান ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আয়ানের চেহারা সেই চিরজৌলুস আজ যেন কোথায় হারিয়ে গেছে। আরফা বেশ অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে ছিল, ভাইয়া কি হয়েছে, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আয়ান কারো চোখের দিকে সরাসরি তাকানোর সাহস পেল না, পাছে মনের ক্ষমতা চাহনি সে টের পায়। সে পকেট থেকে পেনগুলোকে যান্ত্রিকভাবে টিপতে টিপতে সোফায় গিয়ে বসলো। খুব নিচু আর নির্লিপ্ত স্বর বলল, তেমন কিছু না, কাল রাতে ঘুমটা ঠিকঠাক ক্লিয়ার হয়নি, তাই হয়তো চেহারা এমন বিধ্বস্ত লাগছে। তিথি এক কোণায় দাঁড়িয়ে আর চোখে আয়ানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। আয়নে এমন মলিন আর বিবস্ত্র মুখ দেখে সে প্রথম দেখেছে। তিথির চেনা আয়ন মানেই হয় প্রচণ্ড জেদ আর রাগ।
আর না গম্ভীর এক ব্যক্তিত্ব, কিন্তু সে সবসময় পরিবারকে মাতিয়ে রাখে। কিন্তু আজকে এই নিস্তব্ধ আয়নকে সে কোনোভাবে মেলাতে পারছে না। সবচেয়ে বেশি যেটা তিথি তিলে তিলে ভাবছে তা হলো আয়নের গতরাতে আচরণ। প্রতিদিন আয়ান কোনো না কোনো ছুতায় তিথিকে জড়িয়ে ধরে বুকে মাঝে আঁকড়ে রাখত, অথচ কাল রাতে তিথি ধারে কাছেও ঘেঁষেনি। সকালে ঘুম থেকে উঠে আয়ানকে সোফায় একা গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে তিথির বুকের ভিতরটা কেমন জানি ধাক্কা খাচ্ছিল। আয়ান কি তবে সত্যি তিথিকে মুক্তির কথা রাখতে শুরু করছে? সে কি সত্যি তিথির জীবন থেকে নিজের অধিকারগুলো সরিয়ে দিয়েছে? আয়নের এই অদ্ভুত শান্ত ভাবটা তিথির স্বস্তির বদলে এক অজানা অস্থিরতা দহন তৈরি করেছে। সে বুঝতে পারছে না, নাকি আয়নের এই নিস্তব্ধ বদলে যাওয়ার রূপটা তাকে অজান্তে এক পাহাড়সম অপরাধবোধের সামনে দাঁড় করেছে। সারাদিন সবার সাথে হাসি খুশি আর আড্ডার মাঝে কেটে গেল। রৌদ্র আজ এক মুহূর্তের জন্য তুরোকে চোখের আড়াল হতে দেয়নি। সারাদিন তার সাথে যেন জ্বালিয়ে মারছে। রৌদ্রের এই অতি ভালোবাসা তোরা বারবার সৃজনের সেই স্মৃতিটা মনে করে দিচ্ছে, যা তা ভুলে থাকার চেষ্টা করছে। অন্যদিকে আয়ান আর তিথির মাঝে জমেছে পাহাড় সমান দূরত্ব। আয়ান তিথির সাথে কোনো কথা তো বলেনি, বরং পাশ কাটিয়ে চলে এসেছে, যেন তিথিকে চেনে না। আয়নের এই নির্লিপ্ততা তিথিকে যেন ভেতর থেকে কুড়ে খাচ্ছে। সন্ধ্যা করতে আরফা সবাইকে নিয়ে ছাদে যাওয়ার বায়না দিল। আরফা, রৌদ্র, তুরা, আয়ান, তিথি, আশি, শিয়াব সবাইকে নিয়ে জোরে ছাদে এলো। আয়ান একদম আসতে চেয়েছিল, কিন্তু আরফা ছাড়বার পাত্র নেই। এক প্রকার টেনে নিল আর সবাই। উদ্দেশ্য হলো সবাই মিলে ট্রুথদের খেয়াল। আয়ান আর নেহাল পাশে বসতে চেয়েছিল, কিন্তু সেই মুহূর্তে শিহাব তাদেরকে ধাক্কা দিয়ে সরাসরি তিথির পাশে বসলো। আয়ান কোনো প্রতিবাদ করলো না, কোনো বিরক্ত দেখালো না, কেবল পাথরের মতো মুখ করে চুপচাপ তিথির ঘা ঘেঁষে বসে পড়লো। ওদিকে রৌদ্র আর তুরা একে অপরের পাশাপাশি আসলো। আরফা সবার দিকে আর চনমনে বলল, তাহলে খেলা শুরু করো। নির্লজ্জ ভালোবাসা, পর্ব 12।